এই লোকসভা নির্বাচন উপলক্ষে মোদি কৃষকদের জন্য যে বিভিন্ন গ্যারান্টির কথা বলছিল, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল ওনার এই 10 বছরের শাসন, তার উপর ভিত্তি করি আমরা মোদিকে গ্যারান্টি এই নিয়ে এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কর্পোরেট লুট বন্ধ করো, কৃষক বাঁচাও, পরাস্ত করো মোদিকে, বিজেপিকে, ভারত বাঁচাও। এই বিষয়ে আমরা গোটা দেশের কৃষক সমাজের কাছে আমাদের এই যে ঘটনা প্রকৃত এটা উপস্থাপিত করার জন্যই একটি লিফলেট সারা দেশের প্রত্যেকটা রাজ্যে রাজ্য ভাষাগুলির ভিত্তিতে যাতে আমরা প্রচারিত করি তার জন্য আহ্বান এসেছে। এই ভিত্তিতে আপনাদের আজকে আমাদের ডাকা। প্রথম যেটা বলবো যে মোদি বলেছিল কৃষির সংকট নিরসন করব, কৃষক যাতে আত্মহত্যা না করে আত্মহত্যা বন্ধ করব। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গত 10 বছরে 1,20,000-এর বেশি কৃষক, কৃষি শ্রমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই 10 বছরের মধ্যে। এনআরসিবি গভর্নমেন্টের রিপোর্টে এই বিষয়টা উঠে এসেছে। 2014 থেকে 23 পর্যন্ত দৈনিক হাজিরার শ্রমিকদের আত্মহত্যা এটা যদি ধরা হয় তাহলে এটা 3,12,214। এইটাও কৃষির সঙ্গে যুক্ত। বলে এই যে ঘটনাটা তাতে উন্মোচিত হয়েছে এই 10 বছরে 4,25,000-এর মতো কৃষক, কৃষি শ্রমিক এবং দৈনিক হাজিরার যারা কর্মী তাদের আত্মহত্যা করতে বাধ্য করেছে মোদির কৃষি সম্পর্কে নীতির জন্য। এই কথা আমরা বলতে চাই, নিঃসন্দেহে মোদি এবং তার টিম এই শাস্তিযোগ্য অপরাধ এটা করেছেন এই 10 বছর। তাই আমরা বলবো যে এই কারণেই কৃষকরা মোদিকে বর্জন করার জন্য আহ্বান করছে। তারপরে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে 2014 যে C2 + 50%, ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা সেই অনুযায়ী ফসলের ন্যায্য মূল্য দেওয়া হবে। 14 সালের আগে এটা বলেছিল, কিন্তু উনি ক্ষমতায় আসার পরে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে জানায় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী উৎপন্ন ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। এর ফলে উৎপাদনকৃত ফসলের ব্যাপক মূল্য বৃদ্ধি করবে এবং এটা আভ্যন্তরীণ বাজার ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ যারা পুঁজিপতি, কর্পোরেট যারা, তাদের অসুবিধা হবে যদি কৃষকের এই ফসলের ন্যায্য মূল্য সেখানে দেওয়া হয়। তাহলে এই জন্য আমরা বলবো যে আজকে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ফসলের দাম না পেয়ে। ঋণগ্রস্ত কৃষক, কথা ছিল সরকারি বেসরকারি ঋণ উনি এককালীন মকুব করবেন, কিন্তু বড় বড় কর্পোরেটে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করেছেন, কিন্তু কৃষকদের 1 টাকাও ঋণ মকুব করে নাই। ফসলের ন্যায্য দাম এবং ফসল বিক্রি করার যে গ্যারান্টি সরকারের কাছ থেকে না পাওয়ার পরই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আরেকটা রিপোর্ট এসেছে 2011 সালে একজন রাবার চাষি প্রতি কেজি রাবার বিক্রি করতেন 230 টাকা। এখন এই রাবারের দাম কবে এসে দাঁড়িয়েছে 124 থেকে 150 টাকা। এই জায়গায় দাঁড়িয়ে এই যে কৃষকদের ক্ষতি, রাবার চাষি যারা আমাদের দেশে, তার অন্যতম কারণ বিনা ডিউটিতে সাপ্টা এগ্রিমেন্ট অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে এই যে রাবার, চা, তারপরে হলো কফি, এই সমস্ত নারিকেল এগুলি আমদানি করার ফলে আমাদের ক্রেস ক্রপ যেগুলো আছে তারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। সেই জায়গায় একমাত্র কেরালার সরকার রাবারের মূল্য পড়ে যাওয়ার ফলে ওরা ন্যূনতম মূল্য 180 টাকা, সে যে দাম পাবে তারপরে যেটা এটা ভর্তুকি হিসাবে প্রত্যেকটা রাবার চাষিকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিশ্রুতি 2016-তে 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সেখানে ঘোষণা করেন। 2022 সালের মধ্যে দেশের স্বাধীনতার
75তম বার্ষিকীতে কৃষকের আয় দ্বিগুণ করা হয়ে যাবে, এই কথা বলেছিল। আর এখন আমাদের দেশের 1,22,616 টাকা কাছাকাছি এই পরিবারগুলো ঋণগ্রস্ত হয়ে আছে। এত পরিবার, তাহলে 2019 সালে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা 9 কোটি থেকে বেড়ে 9,30,00,000 হয়েছে। এই হলো মোদির গ্যারান্টি। ঋণ এর চাপে কিরকম ভাবে ওরা আক্রান্ত হয়েছে। এনজিএম রেখায় 200 দিনের কাজ এবং তার মজুরি বৃদ্ধির যে প্রস্তাব মোদী সরকার সেখানে করেছিল 2014-15 বাজেটে, দেখা গেল যেখানে বাজেটে বরাদ্দ 1.85% সেখানে কমে যায়। 2023-24 বাজেট বরাদ্দ কমে দাঁড়িয়েছে 1.33%। অর্থাৎ 2023-24 সনে 100 দিনের কাজ কর্মসূচি সফলভাবে করতে হলে যেখানে প্রয়োজন 2 লক্ষ কোটি টাকা, সেখানে বরাদ্দ হয়েছে মাত্র 60,000 কোটি টাকা। তাহলে রেগার কাজ আস্তে আস্তে এটাকে তুলে দেওয়াটাই মোদী সরকারের গ্যারান্টি। কোথায় গেল এই সমস্ত গ্রামীণ শ্রমিক যারা? তার এরপরেও যেটা আধার ভিত্তিক পেমেন্ট হবে, পেমেন্ট হওয়ার পরে এই যে রেগার কাজে যে আইডিয়াটা, ধারণাটা যেটা ইউপিএ সরকারের সময়তে মনমোহন সিং এটা করেছিলেন আমাদের বামপন্থীদের প্রস্তাব অনুযায়ী, এই টোটাল বিষয়টাকে ডাইলিউট করে এখন আর রেগা থাকবে না মোদী যদি ক্ষমতায় আসে। কৃষকের কৃষিক্ষেত্রে ঝুঁকি নিরসন বীমার আওতায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই স্কিম চালু করে। দেখা গেল এই স্কিম চালু হওয়ার পরে 2022 পর্যন্ত যে প্রিমিয়াম সংগৃহীত হয়েছে 1,97,657.20 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবির পরিমাণ ছিল 1,40,337 লক্ষ টাকা। 2016-17, 2021-22 এই অর্থ বছর পর্যন্ত যোজনা স্কিমে কোম্পানিগুলিকে দেওয়া হয়েছে 57,619 কোটি টাকা। এটা তারা প্রিমিয়াম হিসেবে সরকার তাদেরকে এই কোম্পানিগুলিকে দিচ্ছে। 4 লক্ষ দেশে 4 থেকে 6 কোটি কৃষক এর আওতায় এনেছিল সরকার। অথচ 2020-22-23 সনে রবি মরশুমে ক্ষতির পরিমাণ হল 7,08,00,000 টাকা। সেখানে কৃষককে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে মাত্র 3,878 টাকা, আর বাকি সমস্ত টাকা কোম্পানিগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। এই হলো প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা। কৃষকরা না, গোটা লাভবান হয়েছে কর্পোরেট বীমা কোম্পানি। এরপর একটা স্কিম ছিল হর ক্ষেত কো পানি, কৃষির জন্য সিঁচাই প্রকল্প। 2015 সালে মোদী সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি সিঁচাই যোজনা PMKSY নামে এই যোজনা অনুমোদন দেয়। বলা হয় 10 বছরে 10,000 কোটি টাকা, 5 বছরে 50,000 কোটি টাকা এর জন্য বাজেট বরাদ্দ হবে, খরচা হবে, যাতে কোনো জায়গায় সচেত বাকি থাকে। আমরা সংক্ষেপে যেটা বলতে চাই, এই 6 বছরে এই যোজনার মারফতে 35,353 জন কৃষক বিভিন্ন প্রকল্পে উপকৃত হয়েছে। কিন্তু দেখা গেল যে এখনো এই কর্মসূচিতে 2022 সালে এই কর্মসূচি মাত্র 6.2 লক্ষ হেক্টর জমিতে আনা হয়েছে। 14 কোটি কৃষি খামার আছে যেখানে 1 ফোঁটা জল সেচের জল যায়। 60 বছরের বয়সে
কৃষকদের জন্য পেনশনের প্রতিশ্রুতি। 60 বছর বয়স অতিক্রম করলে মোদী সরকার কিষাণ মনধন যোজনা একটি স্কিম চালু করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাসিক 3000 টাকার ন্যূনতম ফিক্সড পেনশন দেওয়া হবে। এই ছিল স্কিমের ঘোষণা। 18 থেকে 40 বছর বয়সী কৃষকরা এই যোজনায় প্রিমিয়াম তারা দিতে শুরু করতে পারবেন। সারা দেশে 22 লক্ষ কৃষক এই স্কিমে নিবদ্ধ হয়েছে, অথচ এখন পর্যন্ত একজন কৃষকও এই স্কিমে কোনো পেনশন পায়নি। বিজেপির এটা আরেকটি জলজান্ত চোমরা ছাড়ার কিছুই না। কেউ ভুলে যাবেন না, কোনো ছাড় দেওয়া হবে না। কৃষকরা গভীর সংকটাপন্ন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ন্ত্রণাধীন কৃষি পণ্যের বাজার, শস্য মজুত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে পুরোপুরি। কর্পোরেটের হাতে তুলে দিতে 3টি কৃষি আইন পেশ করেছিল। আমরা লড়াই করে এই কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছি মোদীকে। এরপরে এখন আবার প্রিপেইড স্মার্ট মিটার নামে সেচের জল পর্যন্ত কৃষকদেরকে কিনতে হবে, তাতে আর কৃষিতে সেচ হবে না। এটা কৃষকদের পক্ষে সম্ভব হবে না। এই আরেকটা আমরা এটাও বাতিল করার জন্য বলেছিলাম। 2023-24 অর্থ বছরে কৃষি খাতে যে অর্থ বরাদ্দ হয়েছে, 2024-25 অর্থ বছরে অন্তর্বর্তী বাজেটে তার চেয়ে 81,000 কোটি টাকা কম বরাদ্দ, অর্থাৎ কৃষি বরাদ্দ আস্তে আস্তে কমছে। এর পরের বছরে আরো 6% কমছে। এই যে বিষয়টা, আমরা মোদী কি গ্যারান্টি কৃষকদের জন্য, তাদের যে ইস্তাহারের মধ্যে এটা দিয়েছে, আমরা এখানে তথ্য প্রমাণ সহ এটাতেই উপরে লিফলেটটা আমরা করে এটা আমরা ত্রিপুরায় এবং গোটা দেশে এটা প্রচারিত হবে। অন্নদাতা কৃষকরা ভুলে যাননি দিল্লি অভিযান আটকাতে কিভাবে কৃষকদের উপর এই অত্যাচার হয়েছিল। তাতে 750 জন কৃষক সেখানে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, কংক্রিটের ব্যারিকেড করা হয়েছিল। অতি সম্প্রতি আবার পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা যখন দিল্লি অভিযানের ডাক দিয়েছিল, এটা তো সরাসরি কৃষকদের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা। শুধু কংক্রিটের দেওয়া না, এবার যুক্ত হয়েছে প্যারাক সহ কংক্রিটের চাই। বাংলাদেশ পাকিস্তানের বর্ডারে যেভাবে কাঁটাতারের বেড়া, জাতীয় সড়কে বেড়া, পরীক্ষা খনন, এই প্রথম ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ, সেখানে যেভাবে ড্রোন দিয়ে বোমা ফেলা হচ্ছে হামাসের উপরে, মোদী সরকার এবং হরিয়ানার সরকার ড্রোন দিয়ে প্যালেট বুলেট, কইছে রাবারের বুলেট, কিন্তু একজন কৃষক যে মারা গেল তার কাছে পাওয়া গেছে নর্মাল বুলেট আর কাঁদুনে গ্যাস। অর্থাৎ কৃষকদের সঙ্গে একেবারে ইসরায়েলের কায়দায় মোদী সরকার এই যুদ্ধ করেছে। তা আমরা এই যে লড়াই কৃষকরা করে আমাদের হয়েছিল, এই বিষয়ের উপরেই আমরা মোদী কি গ্যারান্টি, যেটা কৃষকদের জন্য তার প্রতিটি যে অন্তঃশ্বাস শূন্য, এবং মোদী দেশের 70% কৃষকের ক্ষেত মজুরের শত্রু এই হিসেবে চিহ্নিত করে গোটা দেশের কৃষক সমাজের কাছে আমরা আমাদের কৃষক সভার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে, এই মোদী যাতে সরকারে না আসতে পারে, সমস্ত কৃষকরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইতে, আমরা নির্বাচনী লড়াইতে আমরা ভোট দেব। মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোট যেখানে যেখানে হয়েছে তার সমর্থনে। ত্রিপুরাতে আমরা বলবো, একটা কথা শুধু যোগ করব, এই বছর তিনটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, প্রায় 100 কোটি টাকা কৃষকের ক্ষতি হয়েছে। এটা কৃষি মন্ত্রীর কাছে আমরা যখন যাই, তিনিও স্বীকার করেছেন। প্রতিশ্রুতি দিয়েছিল বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সমস্ত কৃষককে সাহায্য করা হবে, মন্ত্রী নিজেই বলেছিল। এরপরে আবার এই কথাটা উনি বিধানসভার ভেতরেও একজন আমাদের বিধায়ক যখন
প্রশ্ন তুলেছিল, তিনি তখন বলেছিলেন যে হ্যাঁ, আপনাদের কৃষক সভা আমার কাছে এসেছিল দাবি নিয়ে, তাদের দাবি সঠিক, এটা আমরা দেব। কিন্তু একটি টাকাও কোনো কৃষক পায়নি। আবার ওই দিন ধর্মনগরে একটা গ্রামে অন্তত বিপর্যস্ত হয়েছে। তাহলে এই সরকার কি রাজ্য কি কেন্দ্র, সবটাই তারা কৃষক বিরোধী, কৃষকের বিন্দুমাত্র সাহায্য করে নাই। তো এই প্রশ্নে আমরা গোটা দেশের কৃষকের সাথে ত্রিপুরার কৃষকরাও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটবদ্ধ যে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে আমাদের কৃষক নেতা রাজেন্দ্র রিয়াং, আর পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের এই যে আশিস কুমার সাহা, এবং রামনগর বিধানসভা কেন্দ্রে আমাদের কৃষক সভার সহ সম্পাদক রাজ্য কমিটি রতন দাস, তাদেরকে সিপিআইএম এর পক্ষে যারা আছে তাদের কাছ থেকে তুলে তারা চিহ্ন, আর আশিস কুমার সাহাকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ত্রিপুরার কৃষক সমাজের কাছে, ক্ষেতমজুর সমাজের কাছে, শ্রমিক কৃষক সমস্ত অংশের গরিব অংশের মানুষের কাছে আমরা আবেদন করতে চাই আমাদের সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি।